সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মার্কেট নিয়ে আজ আমরা সংক্ষেপে আলোচনা রাখছি, সাথে কিছু সেক্টর নিয়েও আপনাদের আপডেট দেব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে একটি বিষয় ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি, আর এই গ্রুপে যদি আপনি জয়েন করেন, আপনাকে আমরা একটা ট্রেডিং সিস্টেমের আন্ডার নিয়ে আসব। আমরা প্রতি উইকে 5টা থেকে 7টা স্টক আপনাকে আমরা বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে বিশ্লেষণ করে যে স্টকগুলোতে ভালো মোমেন্টাম ফর্ম করছে, যে স্টকগুলোর ভালো পটেনশিয়ালিটি আছে, সেই স্টকগুলোর আমরা বাই এবং সেল সিগন্যাল আপনাদেরকে প্রোভাইড করব। আমাদের এক মেম্বার গত উইকে জয়েন করেছিলেন। উনি গত উইকে 4টি স্টক কিনেছিলেন। এখানে ডিএসএসএল এবং সিমটেক্স উনি 4% অন এন অ্যাভারেজে উনি লসে সেল করেছেন। আমরা স্টপ লস দিয়ে দিতে বলেছিলাম। আর উনি ফুয়াং ফুড উনি সেল দিয়েছেন অলমোস্ট 35% গেইনে। আর ফুয়াং সিরামিক বর্তমানে হোল্ড করছেন, 13% প্রফিটে আছেন। সো আমরা যদি অ্যাভারেজ করি তাহলে এখানে প্রায় 10%-এর মতো এই দুটো স্টকে উনি লস করেছেন, আর এখানে 45%-এর মতো এই দুটো স্টকে উনি গেইন করেছেন। সো আমরা যদি ওভারঅল 10% বাদ দিই 45% থেকে, তাহলেও 35% উনি গেইনার আছেন। আর 4টে স্টকের মধ্যে যদি আমরা এই প্রফিটটা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কিন্তু ওভারঅল উনি 8% প্লাস গেইনে আছেন এই উইকে। সো আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে, আমরা যে স্টকগুলো ভালো পারফর্ম করছে সেই স্টকগুলো আমরা হোল্ড করব, আর যে স্টকগুলো ভালো পারফর্ম করছে না আমরা ইমিডিয়েট আমাদের পোর্টফোলিও থেকে কাট করে দেবো। এটাকে আমরা বলি মোমেন্টাম ট্রেডিং। আর এই মোমেন্টাম ট্রেডিং আপনারা হয়তো সবাই করছেন, অনেকে হয়তো সিস্টেমেটিক ওয়েতে করতে পারছেন না। সো যারা যারা ইন্টারেস্টেড আমাদের এই গ্রুপ সার্ভিসটি নিতে, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। আর এই গ্রুপ সার্ভিসটি পেতে আপনাদেরকে অবশ্যই মান্থলি ফি দিতে হবে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজ দিন শেষে সূচকের অবস্থান 6327 পয়েন্টে এসে মার্কেট ক্লোজ হয়েছে। আর দিন শেষে আমরা লক্ষ্য করছি 2 পয়েন্টের মতো মার্কেট প্লাস ছিল, কিন্তু ওভারঅল মার্কেট ছিল বেয়ারিশ। বেয়ারিশ সেন্টিমেন্ট ছিল আজকের মার্কেট। আর টার্ন ওভার হয়েছিল আজ 645 কোটি টাকার মতো। গত কয়েকদিনের ধারাবাহিকতার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে টার্ন ওভার কিন্তু সিগনিফিক্যান্ট ভাবে কমে গেছে। সো মার্কেটের হঠাৎ করে মার্কেটে একটা ছন্দপতন হয়েছে বলা যায়। আমরা এখানে কিছু সেন্সিটিভ নিউজ দেখতে পাচ্ছি। আজ একটি সেন্সিটিভ নিউজ এসেছিল, সেটি হচ্ছে শেয়ার বাজার শক্ত অবস্থানে গেলেই ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে। এই নিউজটি আসলে মার্কেট চলাকালীন সময়ে এসেছিল, এবং অনেকে হয়তো এটিকে হয়তো ভুল বুঝেছেন, অনেকে হয়তো মনে করেছেন ফ্লোর প্রাইস ইমিডিয়েটলি তুলে দেওয়ার কথাবার্তা চলছে। সো এ ধরনের সংখ্যা থেকে অনেকেই আজ হয়তো সাইড লাইনে ছিলেন, অনেক বড় ইনভেস্টরও হয়তো সাইড লাইনে ছিলেন। এছাড়াও এই সপ্তাহে আরেকটি সেন্সিটিভ নিউজ ছিল, ব্রোকারদের ব্যাক অফিস সফটওয়্যার পর্যবেক্ষণ করবে ডিএসই। সো এটিও একটি সেন্সিটিভ নিউজ ছিল, ডিএসই ব্রোকারদের ব্যাক অফিস সফটওয়্যার পর্যবেক্ষণ করবে। সো এই দুটো নিউজ হয়তো কিছুটা মার্কেট সেন্টিমেন্টকে নষ্ট করেছে। কিন্তু এখানে আমাদের বিএসইসি চেয়ারম্যান সাহেব উনি বলার চেষ্টা করেছেন হয়তো শেয়ার বাজার শক্তিশালী একটা অবস্থানে গেলে তখনই ফ্লোর প্রাইস তোলা হবে। এখন আমরা টেকনিক্যালি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি দেখি, মার্কেট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে, যেটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি হচ্ছে 6324 পয়েন্টে। এই পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে, এবং আমরা লক্ষ্য করছি পিভট পয়েন্টের কিছুটা নিচে অবস্থান করছে। সো পিভট একটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর পিভট লাইনটি হচ্ছে 6228 পয়েন্টে। এছাড়া আমরা একটি চ্যানেল ড্র করেছি। এখন মার্কেট যদি কোনো কারণে আরো নেগেটিভ পারফর্ম করে, নেগেটিভ দিকে যদি যায়, তাহলে এখানে পরবর্তী সাপোর্টটি আছে 6315 পয়েন্টে, এবং তারপরে একটা সাপোর্ট আছে 6300। সো 6300 পর্যন্ত মার্কেটে কিন্তু কয়েকটা ধাপে ধাপে কয়েকটা সাপোর্ট আছে, এবং স্ট্রং সাপোর্ট এখানে 6320 পয়েন্টে। আমরা যেটা উইকলি চার্টে দেখে নিচ্ছি, উইকলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই উইকে 6320 এই পয়েন্টের কাছাকাছি এসে এখান থেকে রিজেক্ট হয়েছে। 6320 এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট উইকলি চার্টে, এবং এটি কিন্তু অনেক স্ট্রং একটি সাপোর্ট।
সো টেকনিক্যালি মার্কেটের অবস্থান কিন্তু শক্তিশালী, কিন্তু কোয়ালিটেটিভ গ্রাউন্ড থেকে মার্কেটের অনেক উইকনেস আছে। সো এখান থেকে মার্কেট এখন যদি ইউ টার্ন নেয় তাহলে কিন্তু মার্কেট 6,400 পয়েন্ট পর্যন্ত যেতে পারে। আমরা এই চ্যানেলটি ড্র করেছি, চ্যানেলের আপার ব্যান্ড পর্যন্ত হিট করতে পারে এবং তার কিছু উপরে পিভট পয়েন্ট যেটি এক্সিস্ট করছে 6,334, এটি উইকলি চার্টে আমরা কথা বলছি। সো ওভারঅল আমরা যেটা বলার চেষ্টা করছি, মার্কেটের অবস্থান কিন্তু শক্তিশালী একটি অবস্থান মার্কেট সৃষ্টি করছে, কিন্তু কোয়ালিটেটিভ গ্রাউন্ড থেকে মার্কেটের যে দুর্বলতা আমরা আমাদের আগের একটি পোস্টে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আপনাদেরকে তুলে ধরেছিলাম যে ডিএসসি 30 ইন্ডেক্স, যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বেস্ট 30টি কোম্পানিকে ইনক্লুড করা হয়েছে এই ইন্ডেক্সে, এই কোম্পানিগুলোর বেশিরভাগ কোম্পানি কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো এখন এই স্টকগুলোকে যদি ফ্লোর প্রাইস থেকে তোলা হয়, এই স্টকগুলোতে যদি লিকুইডিটি দেওয়া হয়, তাহলে কিন্তু মার্কেট বেশ শক্তিশালী অবস্থানে যাবে এবং সেটা আমরা যে কতটা ভালোভাবে ইমাজিনেশন করছি তার চেয়েও মার্কেট অনেক শক্তিশালী অবস্থানে যেতে পারে। এখন এই কাজটি আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশন কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করছে না বলেই কিন্তু মার্কেট ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ভালো ভালো কোম্পানির স্টকগুলো এখন ফ্লোরে অবস্থান করছে, আর যার কারণে মার্কেটে কিন্তু অনেক বিনিয়োগকারী কনফিডেন্স পাচ্ছেন না। সো এক্ষেত্রে ইনস্টিটিউশনদেরকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র গভর্নমেন্ট অনেক ভালো ভালো পলিসি এই মার্কেটে দিচ্ছে, পলিসি দিয়ে কিন্তু মার্কেট উঠবে না। মার্কেটে যেটা দরকার লিকুইডিটি, তারল্য। আমি এর আগের আলোচনায় অনেকবার আমি এটাকে গুরুত্ব দিয়েছিলাম, যে স্ট্রেস দিয়েছিলাম তারল্য সংকট আমাদের মার্কেটের একটা প্রধান সমস্যা। অনেক বিশ্লেষক মনে করেন ফ্লোর প্রাইস একটা সমস্যা। সো এটা নিয়ে আসলে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা দেখি পৃথিবীর অনেক দেশ তারা কিন্তু গভর্নমেন্টের দিক থেকে এগিয়ে আসে। যেমন ইউরোপ এবং আমেরিকাতে কোভিড চলাকালীন তখন কিন্তু উনারা স্টকগুলোতে প্রচুর টাকা ইনজেক্ট করেছিলেন মার্কেট যখন ক্রাশ করছিল, মার্কেটকে ধরে রাখার জন্য। কারণ সেখানে বন্ড মার্কেট হচ্ছে সবচেয়ে বড় মার্কেট, আর বন্ডে কিন্তু সিনিয়র সিটিজেন তারা কিন্তু ইনভেস্ট করেন। সো তাদেরকে সেভ করার জন্য গভর্নমেন্ট কিন্তু হিউজ একটা মানি ইনজেক্ট করে থাকে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য। সো আমাদের যেহেতু গভর্নমেন্টের বেশি টাকা পয়সা নেই, আমরা দরিদ্র দেশ, আমাদের ফ্লোর প্রাইস দিয়েই কিন্তু মার্কেটটাকে সাপোর্ট দেওয়া হয়েছে। সো এটা নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন, ঠিক, কিন্তু বিষয়টি আমি পার্সোনালি মনে করি খুবই গুরুত্বপূর্ণ ছিল ওই সময় বিনিয়োগকারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। আর এখন যেহেতু আমাদের ইনস্টিটিউশনরা দায়িত্বশীল ভূমিকা পালন করছে না, কারণ যুদ্ধকালীন সিচুয়েশন এখন অনেকটা নর্মাল হয়ে গেছে সারা বিশ্ব। ওই সময় একটা পেনিক কাজ করেছিল, যে আতঙ্ক কাজ করেছিল, আনসার্টেনিটি কাজ করেছিল, মুদ্রাস্ফীতি এবং সাপ্লাই চেইন বিভিন্ন সংকট একসাথে দেখা দিয়েছিল, যার কারণে পৃথিবীর প্রত্যেকটা দেশ ক্রাশ করেছিল ক্যাপিটাল মার্কেট, প্রত্যেকটা দেশেই। কিন্তু আমাদের দেশেও সেম কাহিনী হয়েছিল, কিন্তু এখন তো সবকিছু নরমালাইজড হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো ক্যাপিটাল মার্কেট সেভাবে সে অর্থে কিন্তু এখনো নর্মাল হয়নি। সো এক্ষেত্রে গভর্নমেন্টকে আমি পার্সোনালি মনে করি বর্তমান সময়ে গভর্নমেন্ট যদি এগিয়ে আসে, বিশেষ করে আমরা যদি দেখি বাংলাদেশ ব্যাংক অনেক সময় গোল্ড রিজার্ভ বাড়ায়। কেন বাড়ায়? গোল্ড একটা সেফ অ্যাসেট ক্লাস ওনারা মনে করেন, এবং গোল্ডের রেট বাড়ারও একটা ক্যাপিটাল গেইন করারও একটা সম্ভাবনা থাকে। এই দুটো কারণেই কিন্তু তারা গোল্ডে অনেক সময় তাদের ইনভেস্টমেন্ট বাড়ায়, রিজার্ভ বাড়ায়। তো এক্ষেত্রে বাংলাদেশের এই যে 30টি কোম্পানি, এগুলো কিন্তু গোল্ড থেকে অনেক ভ্যালুয়েবল। এগুলো হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানি ইন বাংলাদেশ। ব্যাট বিসি, পিএসসি, বাংলাদেশ সাবমেরিন কেবল, তারপর বিএসআরএম স্টিল, সিটি ব্যাংক, বেসকিমকো ফার্মা, স্কোয়ার ফার্মা, অলিম্পিক, দেন রেনেটা, দেন United Power, Unique Hotel. So most of these companies are best of the best companies in Bangladesh, যেমন জিপি, গ্রামীণ ফোন। সো এগুলো কিন্তু চাইলে বাংলাদেশ ব্যাংক একটা স্পেশাল টিম করে কিংবা একটা ডিপার্টমেন্ট করে এই আপৎকালীন এখানে একটা কিন্তু এই স্টকগুলোকে কিন্তু ওনারা চাইলে কিনে নিতে পারেন, কিংবা তারা একটা স্পেশাল ফান্ড যদি আইসিবি কে প্রোভাইড করেন, তারাও চাইলে এই স্টকগুলো ফ্লোর থেকে অনেক এখন আন্ডার রেটে আছে, চাইলে কিনে নিতে পারেন, কারণ এই স্টকগুলো থেকে ভালো একটা ডিভিডেন্ড বছর শেষে পাওয়া যায়। আর এই স্টকগুলো ফ্লোর থেকে উঠে গেলেই কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে মার্কেটের প্রতি, মার্কেট অটোমেটিক্যালি চাঙ্গা হয়ে যায়।
এখন আমরা দেখে নেব ফুড অ্যান্ড এলিট সেক্টরের অবস্থান ডে চার্টে। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড এলিট এই সেক্টরটি 20 এক্সপোনেনশিয়াল অ্যাভারেজের উপরে যাওয়ার জন্য চেষ্টা করছে। এখানে কিন্তু হিউজ মানি ফ্লো হচ্ছে, কিন্তু একটি বিষয় হচ্ছে এই সেক্টরের কিন্তু যেগুলো বিগ পেড আপ কোম্পানি আছে সেই স্টকগুলো পারফর্ম করছে না, আর হয়তো দু একটি স্টকে ভালো মানি ফ্লো হচ্ছে, যার কারণে সেক্টরটি কিন্তু ওভারঅল অতটা গতি পাচ্ছে না, একটা শক্তিশালী অবস্থানে যেতে পারছে না। সো এই সেক্টরটি কিন্তু শক্তিশালী অবস্থানে যাবে 280 পয়েন্টের উপরে গেলে, এবং 280 পয়েন্টের উপরে গেলে এই সেক্টরের যে স্টকগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ফ্লোর প্রাইজে আছে, সেই স্টকগুলো হয়তো উঠে আসবে, এবং যে স্টকগুলো পারফর্ম করছে না বর্তমানে সেই স্টকগুলো পারফর্ম করবে। সো সো আমরা যদি সেক্টর ম্যাপ দেখি, এখানে বেশিরভাগ যে টার্নওভার একটি কোম্পানিতেই কনসেন্ট্রেটেড, আর অন্য অন্য কোম্পানিগুলো কিন্তু তেমন একটা আমরা টার্নওভার লক্ষ্য করছি না। সো আপাতত এই সেক্টরটি সাপোর্ট নিচ্ছে হচ্ছে 275 পয়েন্টে, আর রেসিস্ট্যান্স ফেস করছে হচ্ছে 277 পয়েন্টে। এখানে যদি 278 পয়েন্টের উপরও ঘুরে দাঁড়ায় কিছুটা শক্তিশালী হবে, এবং এই সেক্টরের কিছু কিছু স্টক হয়তো অ্যাক্টিভ হবে। তবে এখানে রেসিস্ট্যান্স হচ্ছে 280, এটি পিভট রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সটি ব্রেক করে কিন্তু এটি উঠেছিল এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে রিজেক্ট হয়েছে। সো এখানে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটি হচ্ছে পিভট পয়েন্টের উপরে ঘুরে দাঁড়ানো, আর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়ালে এই সেক্টরের বাকি স্টকগুলো কিন্তু পারফরমেন্স শুরু করবে। এখন আমরা ডে চার্টে দেখে নেব টেক্সটাইল সেক্টরের অবস্থান। টেক্সটাইল সেক্টরও একই অবস্থা। টেক্সটাইল সেক্টর একটা হিউজ মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি, একটা হিউজ ভলিউম হয়েছে, কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি। সো আমরাও এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আমরা এন্ট্রি নিয়েছিলাম, পরবর্তীতে আমরা স্টপ লস দিতে বাধ্য হই। কিন্তু এখানে আমরা যে জিনিসটি আমরা ফাইন্ডিংসে পাচ্ছি সেটি হচ্ছে টেক্সটাইল সেক্টরে কিন্তু হিউজ মানি ফ্লো হচ্ছে, মানি ইনফ্লো হচ্ছে, কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে না। এটাকে আমরা বলে থাকি একটা ডিসক্রিপেন্সি। ইনস্টিটিউশন সাধারণত বিগ কোনো গেমের আগে এ ধরনের একটা হয়তো তারা বড় রকমের ফান্ড ইনজেক্ট করে, কিন্তু প্রাইস অ্যাকশন হয় না, এবং একটা প্যানিক সৃষ্টি করে পরবর্তীতে আবার কিছুদিন পর হয়তো এটা একটা বড় র্যালিতে চলে যায়। সো টেক্সটাইল সেক্টর এখন যে পরিমাণ এখানে ভলিউম বাড়ছে সে অনুপাতে কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি। আর একটি বিষয়, টেক্সটাইল সেক্টর রিজেক্ট হয়েছিল 45 থেকে, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম একটি পিভট রেজিস্ট্যান্স ছিল উইকলি চার্টে, এবং আমরা আপনাদেরকে একটু দেখিয়েও দিই। এই পিভট পয়েন্ট থেকে রিজেক্ট হয়েছে। এই পিভট পয়েন্টের উপরে ঘুরে দাঁড়ালে টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলো বর্তমান ফ্লোর প্রাইস আছে ওই স্টকগুলো হয়তো ঘুরে দাঁড়াবে, এবং কিছু কিছু স্টক হয়তো আবার হল্টেড হবে। সো আপাতত সেক্টরটি কিন্তু সাপোর্ট পাচ্ছে, নেগেটিভ কোনো প্রভাব নেই। এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে উইকলি চার্টে। তবে এখানে একটা কি রেসিস্ট্যান্স 45.2, এই জোনটাতে এসে কিন্তু ধাক্কা খাচ্ছে। ভলিউম ঠিক আছে, যে কোনো সময় এটি এখান থেকে যেহেতু রিজেক্ট হয়েছে এখান থেকে ইউ টার্ন নেবে এবং আবারও একটি অ্যাটেম্প্ট নেবে, এবং টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলো এখন নন পারফর্মিং সেই স্টকগুলো কিন্তু আবার অ্যাক্টিভ হবে এবং গতিশীল হবে। এখন আমরা দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখানে আমরা দেখতে পাচ্ছি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, এবং এটি 93 পয়েন্টের কিছুটা উপরে আজ সাপোর্ট পেয়েছে। 93 পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে। এখানে পিভট পয়েন্টটি অবস্থান করছে ডে চার্টে। সো পিভট পয়েন্ট 93 থেকে সাপোর্ট নিয়েছে, এবং এখান থেকে কিছুটা রিভার্সাল করে 95.7 এসে ক্লোজ হয়েছে। সো এখানে একটি সাপোর্ট লাইন আছে এখন বর্তমানে 93.9, যেটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর রেসিস্ট্যান্সটি হচ্ছে 97.4, যেটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সো এই সেক্টরটি অ্যাকচুয়ালি গতিশীল হবে এটি যদি 97 এর উপরে, অর্থাৎ 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি এই সপ্তাহে ঘুরে দাঁড়াতে পারে, এই সেক্টরটি কিন্তু গতিশীল হবে আবার, এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো আবার পারফর্ম করতে পারে। তবে আমরা যদি মানি ফ্লো বিবেচনা করি, বর্তমানে মানি ফ্লো কিন্তু অনেকটা কমে গেছে। এটি যদি অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউম নিয়ে আজকে ড্রাইভটি দিতে পারতো তাহলে এটি একটি শক্তিশালী মুভ হতো। তবে যেটা আমরা মানি ফ্লোর দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে সেক্টরটি হয়তো আবার টাইম নেবে। এখানে হয়তো কাল আবার একটু রিজেকশন হতে পারে, এখানে ভালো একটা রেসিস্ট্যান্স ফেস করবে, কিংবা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে হয়তো উপরে উঠে এটি আবার রিজেক্ট হতে পারে, কারণ মানি ফ্লো কিন্তু বাই প্রেশারটা সেরকম কিন্তু আমরা দেখছি না। সো সেক্টরটি আপাতত
চ্যালেঞ্জ হচ্ছে 98 পয়েন্ট এর উপর ঘুরে দাঁড়ানো। ঘুরে দাঁড়ালে হয়তো ভলিউম আমরা যে উইকনেস দেখছি সেটা কাটিয়ে উঠবে, ভলিউম বৃদ্ধি পাবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো আরও গতি পাবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটিও কিন্তু বর্তমানে ভালো মানি ফ্লো হচ্ছে এবং আল্ট্রা হাই ভলিউমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানি ফ্লো হচ্ছে। যদিও এখানে একটা হিউজ বেয়ারিশ একটা আমরা ভলিউম দেখতে পাচ্ছি, হিউজ সেল একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে, কিন্তু দেয়ার ইজ নো বাই ভলিউম অ্যান্ড সেল ভলিউম। এই যে সেলগুলো হয়েছে এখানে কেউ না কেউ বাই করেছে, আর এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো এখনো ফ্লোর প্রাইজের আশেপাশেই আছে। সো এই বড় ভলিউমগুলোকে আমরা আপাতত নেগেটিভ হিসেবে দেখছি না, কারণ অনেক শেয়ার আন্ডার রেটে আছে এবং এই আন্ডার রেটে কিন্তু এত সেল প্রেশার হওয়ার কথা না। তারপরও এখানে যেহেতু বিয়ারিশ ভলিউম এসছে আর এখানে একটা কারেকশন দিয়েছে, এখানে আমরা যেটা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যেটা চিন্তা করি সেটা হচ্ছে এটি 209 পয়েন্টে এসে এটি সাপোর্ট নিয়েছে। এখানে একটা ইন্ডেক্স পয়েন্টের সাপোর্ট আছে এবং S1 এ এসে এটি সাপোর্ট নিয়েছে 20 এবং 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে, কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে। সো আজ এটি কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছিল, এখান থেকে রিজেক্ট হয়, রিজেক্ট হয়ে আবার কিছুটা নিচে অবস্থান করছে, এখন অবস্থান করছে 209 পয়েন্টে। সো এই সেক্টরটি অনেক গতিশীল হবে, 210 পয়েন্টের উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে, এই সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরটি আবার 214 পয়েন্টে এসে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে। সো বেসিক্যালি এখন এই সেক্টরটি একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে। এখন সাইডওয়ে মুভমেন্টে আমরা আমাদের টার্গেট সেট করতে পারি যে এই সেক্টরটি আবার 217 পয়েন্ট পর্যন্ত যাবে। আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে। আর এই জোনটাতে আসলে আমরা অ্যালার্ট থাকবো, ব্রেকআউট দিলে আমরা তখন আবার ব্রেকআউট ট্রেড সেট করব। আপাতত সাপোর্ট পয়েন্ট আপনাদেরকে অলরেডি বলে দিলাম 208, এটি একটা স্ট্রং সাপোর্ট। এই জোনটাতে এসে কিন্তু বারবার সাপোর্ট পাচ্ছে। 208 যদি কোনো কারণে ব্রেকডাউন করে, পরবর্তী সাপোর্ট হবে 209, সরি 207, 207 এই পয়েন্টে এসে সাপোর্ট নেবে। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে ফার্মাসিউটিক্যাল সেক্টর অবস্থান। ফার্মাসিউটিক্যাল সেক্টরও একই অবস্থা, বর্তমানে এটি কিছুটা সাইডওয়ে মুভমেন্টে আছে আর এটি সাপোর্ট নিচ্ছে এখানে 402 পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে। আর রেজিস্ট্যান্স হচ্ছে, এখন কি রেজিস্ট্যান্স হচ্ছে 410, এই পয়েন্ট থেকে এসে বারবার রিজেক্ট হচ্ছে। মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সেক্টরগুলো এখন সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে। সো যেহেতু এটি এখন সাপোর্ট নিয়েছে, এটার আপাতত গন্তব্য আমরা ফার্স্ট টার্গেট ধরছি 410। এই জোনটাতে আসলে আমরা তখন অ্যালার্ট থাকবো। এখান থেকে একটা ব্রেকআউট যদি নেয় তখন কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর অনেক গতিশীল হবে এবং এই সেক্টরে অনেক স্টক হয়তো ফ্লোর ভেঙে উপরে আসবে এবং আরও ভালো প্রাইস অ্যাকশন করবে। বিশেষ করে যে স্টকগুলো এখন ইনঅ্যাক্টিভ আছে ওই স্টকগুলো অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আশা করছি মার্কেট হয়তো মাসখানেক কিংবা মাস দুয়েকের মধ্যে ম্যাক্সিমাম শেয়ার হয়তো ফ্লোট ভেঙে উপরে আসবে। আমরা অলরেডি নোটিস করছি যে অনেক শেয়ার নতুন করে কিন্তু ফ্লোট ভেঙে উপরে আসছে এবং আস্তে আস্তে প্রাইস অ্যাকশন শুরু করছে। সো আশা করছি হয়তো এ মাস কিংবা সামনের মাসের মধ্যে হয়তো অলমোস্ট সবগুলো শেয়ারই কিন্তু ফ্লোট ভেঙে উপরে আসবে এবং মার্কেট আরও গতিশীল হবে। সো বন্ধুরা, এটাই ছিল এই সেক্টরগুলো এবং ওভারঅল মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।